যারা উপস্থিত আছেন, একটা প্রশ্ন আমার ভেতরে। আমার সঙ্গে রতনতনু ঘোষের দেখা সাক্ষাৎ হতো, একটু কথা বিনিময় হতো সামান্যই। তার সাথে আমার খুব বেশি হৃদ্যতা ছিল না। আমি তাকে চিনি ভালো লেখক হিসেবে। তার বেশি লেখাও কখনো কখনো আমার চোখে পড়েছে বা আমি পড়েছি। তিনি উল্লেখযোগ্য লেখক বলবো। তবে আমি খুব অবাক হচ্ছি, এখানে আমার একজন গুরুজন আছেন, কবি কাজী সালাউদ্দিন, সেই 70 দশকের একজন প্রথম দিককার লেখক, যিনি কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, আবুল হাসানদের সঙ্গে অনেকের সঙ্গে ছিলেন। আমি এখানকার যারা আয়োজক তাদের জিজ্ঞেস করছিলাম যে আমাদের দেশের যারা উদ্ভাবক কবি যারা আছে, রাষ্ট্রের নানা রকম সম্মান বা নানা আয়োজনে যারা থাকেন, তাদের কেউ নেই কেন? স্বাভাবিকভাবে আমি এখানে এসেছি, আমি একজন লেখকের, যে কোনো লেখকের মান নির্ণয় করবে মহাকাশ, তার লেখা, তার কর্মসূচি বিচার বিশ্লেষণ করবে। আমি স্বীকৃতি দেওয়ার কেউ নই, আমার কাল স্বীকৃতি দেওয়ার কেউ নয়। আমি একটু বুঝতে চাই, একটু বুঝি। তবে একজন লেখক সারা জীবন কি পেল, তার কর্মই কিন্তু সেটি বলবে, বা কি দিয়েছেন তার সাহিত্যকে বা সময়কে, কালকে। তবে তার মৃতদেহ, অন্তত তার ভিডিও যদি সাহিত্যিক রতনতনু ঘোষের স্মৃতির প্রতি, তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে তার স্বর্গীয় কামনা করছি। ধন্যবাদ কবি আসলাম সানিকে, এবং তিনি বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক। আমাদের রতনতনু ঘোষ গত 3 তারিখে মারা যাওয়ার খবরে সাহিত্য মহলে বেশ শোকের ছায়া নেমে আসে। আমরা জানি যে তিনি সে সময় একটি বলা চলে যে খুবই অকাল মৃত্যু, কিন্তু সাহিত্যের জন্য এটি মোটেও অকাল মৃত্যু নয়। কেননা 50 বছর আমরা দেখেছি ঐতিহ্যবাহী আমাদের কবি সাহিত্যিকরা প্রায় সবাই এই সময়ের মধ্যেই মারা গিয়েছেন এবং পরিপূর্ণভাবে তারা কাজ করেছেন। রতনতনু ঘোষও প্রায় তার 50-52 বছর বয়সে 50-এর অধিক গ্রন্থ রচনা করেছেন এবং সারা জীবনে তিনি সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট এবং ঘনিষ্ঠ, এবং তিনি বাংলা একাডেমির একজন তরুণ লেখক হিসেবেও তিনি অংশ নিয়েছিলেন। তার মানে বাংলা একাডেমি তাকে সৃষ্টি করেছিল এবং বাংলা একাডেমির তিনি জীবন সদস্য ছিলেন, এবং বাংলা একাডেমিতে তিনি যত পদচারণ এবং সাহিত্যাঙ্গনে করেছেন এবং তিনি তরুণ লেখক প্রকাশেরও পুরস্কার পেয়েছেন। সব মিলে আমরা তাকে সাহিত্যিক লোক হিসাবে জানি। সাহিত্যিক কে বিশিষ্ট এবং কে অবিশিষ্ট সেটি অবশ্য আমাদের খুব একটা জানা নেই, কেননা যে বাংলা একাডেমির পুরস্কার পাননি এরকম অনেক লেখককে আমরা দেখেছি যে বাংলা একাডেমিতে তাদের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের সম্মান জানানো হয়েছে। এবং আমাদের সংস্কৃতিতে মৃতদেহকে সম্মান জানানো একটি খুবই সাধারণ প্রবণতা, এবং যখন তার মৃতদেহ কিছু এসে যায় না, কিন্তু যারা জীবিত থাকে তারা তাদের সম্মানের জন্য এই কাজটি করে থাকে। তো যখন আমরা জানলাম যে রতনতনু ঘোষের মৃতদেহ বাংলা একাডেমিতে হয়তো কোনো নিয়ম কানুন আছে, নিয়ম কানুন বাংলা একাডেমি যেহেতু একটি প্রতিষ্ঠান, সে নিয়ম কানুন তারা পালন করবে, এতে কোনো মানে অসুবিধা নাই। কিন্তু যেহেতু আমরা জানি যে যারা পুরস্কার পাননি এমন ধরনের লেখকরাও তাদের মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে, হয়তো সেটা পরিপ্রেক্ষিতে রতনতনু ঘোষের মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রতনতনু ঘোষ তিনি একজন ডক্টর মানুষ, তিনি একজন শিক্ষক মানুষ, তিনি এমন
করার, এবং তিনি সব মিলে এবং আমাদের বন্ধু বান্ধব কম বেশি, আমরা যদিও ব্যক্তিগতভাবে তার ঘনিষ্ঠতা না থাকলেও লেখক হিসেবে একটা আমাদের জানাশোনা কমতি ছিল না। এবং পাশে মিল্টন বিশ্বাস আছেন, তিনিও যখন আমি তার মৃতদেহ দেখার জন্য গিয়েছিলাম, এবং এখানে কবিরা, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাম খানে উপস্থিত আছেন, সবাই আমরা এটি জানাতে চাই যে আসলে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কোনো বাধা ছিল না রতনতনু ঘোষের মৃতদেহকে বাংলা একাডেমিতে সম্মান জানানোর, এবং আগে যেসব সম্মান জানিয়েছেন সেই বিষয়টিও কিন্তু বাংলা একাডেমিতে জানানো উচিত যে কিসের ভিত্তিতে লেখকরা যেতেন। হয় বাংলা একাডেমিকে আমার মনে হয় যে বিষয়গুলিকে পরিষ্কার করা দরকার। তবে আমরা এখানে আসলে মূলত শোক জানাতে এসেছি এবং আমাদের কষ্টের কথা জানাতে এসেছি, যেটি খুব স্বাভাবিক যে আমাদের একটা মৃত বন্ধু, এবং আমরা নিজেরা অনেককেই জানিয়ে দিয়েছি আমাদের পরিবারকে যে আমাদের মৃতদেহ যেন বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া না হয়। কারণ বাংলা একাডেমি এমন কোনো প্রতিষ্ঠান নয় যে প্রতিষ্ঠানে আমাদের লেখকদের মৃতদেহ সেখানে নিয়ে যে অপমানিত করতে হবে, এবং বাংলা একাডেমির পুরস্কারও এমন কোনো প্রতিষ্ঠান নয় যে পুরস্কারের জন্য লেখককে এমন কোনো জায়গায় নিয়ে যাবে। আমাদের মনে হয় যে লেখকদের সতর্ক হওয়ার ব্যাপার আছে, এবং যারা বাংলা একাডেমিতে দায়িত্বে আছেন তাদেরও মাথায় রাখতে হবে যে তারাও মৃত হবেন এবং তাদের মৃতদেহগুলি অন্যদের দ্বারা কিভাবে সম্মানিত হবেন, জীবিত অবস্থায় সম্মানিত হচ্ছেন কিনা, এইসব বিষয়গুলো ভাবার দরকার আছে। কেননা রতনতনু ঘোষ সারা জীবন ধরে তিনি ৬০টি গ্রন্থ লিখেছেন, তার মানে হলো তিনি এই কাজটি করেছে, আর কি প্রাপ্তি কাজ ছিল, এবং শেষ পর্যন্ত তিনি আসলে তার কারণে আমরা সবাই একটু অপমানিত বোধ করছি। আমি মনে করি যে এই জাতির এবং যারা বাংলা একাডেমি কর্তৃপক্ষেরও মানে একটু বিবেকের নাড়া দেওয়া উচিত, এবং তারা এ ব্যাপারে ক্ষমা চাইবেন বলেই আমার ধারণা। যে এত এর মধ্যে তারা বাংলা একাডেমির মহাপরিচালক, তিনি অসুস্থ আমি জানি, হয়তো তিনি থাকলে এই অবস্থা হতো না, তবুও তারা এই ব্যাখ্যাটা দিতে পারতেন। এবং বাংলা একাডেমি যারা চাকরি বাকরি করেন অধিকাংশ রতনতনু ঘোষের বন্ধু বান্ধব এবং লেখক, এবং একই বয়সে, কেন একই হলো সেটি আসলে আমাদের হতবাক করেছে। তো সবাই আমি মনে করি যে এই হতবাকি এই চারজন এখানে সমবেত হয়েছেন, এবং আমরা রতনতনু ঘোষের বিদেয়ী আত্মার শান্তি কামনা